আমির হোসেন স্যারকে জাতীয় ঐক্যমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয়। তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। তবে তাতে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা নোট অফ ডিসেন্টের সমাধান কিভাবে হবে এবং বিকল্প একটি সুপারিশ অনুযায়ী এক পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তাবগুলো সংবিধানে যুক্ত হবে, বিষয়গুলো যেমন অনেকের কাছে এখনো স্পষ্ট নয়, ঠিক তেমনি এর পক্ষে বিপক্ষে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আর এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণভোট নিয়ে শুরু হয়েছে এক ধরনের হা না প্রতিযোগিতার। গণভোট কি জাতীয় নির্বাচনের আগে না নির্বাচনের দিন হবে, এ নিয়েও চলছে এক ধরনের বাহাস। এই সকল প্রশ্নের উত্তর আমরা খুঁজবো আমাদের আজকের অনুষ্ঠানে। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে আর পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি মোহাম্মদ ইমতিয়াজ। তাই আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি হা নাকি না। এই নির্ধারিত বিষয়টিতে আলাপ করবার জন্য সম্মানিত অতিথি হিসেবে তিনজন অতিথি স্টুডিওতে রয়েছেন। শুরুতেই তাদের সাথে পরিচিত হব। রয়েছেন ডক্টর মোহাম্মদ দিদারে আলম মোহসিন, অধ্যাপক, ফার্মেসি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রয়েছেন আমার ডান পাশের সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এই রাতে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। জামাত ইসলাম তো বেশ অনেক দিন ধরে একসাথে আলোচনা করেছে, বিএনপির সাথে বসেছিল এবং বিএনপি এখন এক ধরনের প্রতারিত বোধ করছেন। এই যে প্রতারিত বোধটা তাদের ভেতরে রেখে আদৌ কি ভালো কিছু করা সম্ভব বলে মনে হয়? অধ্যাপক মোহাম্মদ দিদার আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এরা সবাই মিলে দীর্ঘদিন আলাপ আলোচনা করে একটা পর্যায়ে এসে একটা সাইনিং সেরিমনি হলো। সেখানে এনসিপি অ্যাটেন্ড করে নাই, বিএনপি অ্যাটেন্ড করেছে, জামাত ইসলামী অ্যাটেন্ড করেছে, বড় দলগুলো সবগুলোই অংশগ্রহণ করেছে, সবাই করেছে। না, আমি মেইনলি এই তিনটার কথা বলছি। এবং জামাত ইসলামী তাদের পরবর্তীতে আলাপ আলোচনায়, তাদের আইনজীবী শিশির মনির সহ অন্যদের আলাপ আলোচনায় যেটা মনে হয়েছে, তারা এমন একটা আশ্বাস পেয়েছে যেটা বাস্তবায়নের একটা রাস্তা খুব শিগগির বাতলানো হবে। নিশ্চয়ই সেটা বিএনপিও জানার কথা এরকম কিছু হচ্ছে, এবং তারা যদি আশ্বস্ত না হন, না হয়ে তারা সাইনটা করার কথা ছিল না। খুব স্বাভাবিক। তারাও বলতে পারতো এনসিপির মতো যে উই আর নট ইন্টারেস্টেড, যতক্ষণ না আপনারা এটা আমাদের কাছে ক্লিয়ার করতেছেন কিভাবে এটা বাস্তবায়ন হবে, আমরা সাইন করবো না। এটা তারাও বলতে পারতেন। তারা কেন করলেন? নিশ্চয়ই তারা মনে করছেন যে দ্য থিংস আর গোয়িং অন দ্য রাইট ট্র্যাক। এখন এই পর্যায়ে এসে বিএনপি কেন প্রতারিত মনে করছে, দিস বিগ কোয়েশ্চেন। তারা যেগুলো কারণ বলছে, মেইনলি যে ডিসেনশনের ব্যাপারটা, নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো যখন সাইন করতেছিল তারা বলতেছে যে ওগুলা ওখানে ছিল, এখন যে সুপারিশ এসেছে এটা নাই। প্রশ্নটা হচ্ছে যে এই বিষয়টা কি তাদের জ্ঞাতসারে হয়েছে নাকি অজ্ঞাতসারে হয়েছে? মনে হচ্ছে তাদের জ্ঞাতসারে হয় নাই, তাহলে এটা নিয়ে তারা কথা বলতেই পারে। কিন্তু আপনি উইথ ডিসেন্ট এটা কীভাবে যাবে? যদি গণভোট যায়, গণভোটের ব্যাপার তো সবাই মোরালেস একমত হয়েছে, তাহলে কীভাবে যাবে, ওখানে যাবে কীভাবে? সেটা নিয়ে আমার মনে হয় এই যে প্রতারিত বোধ করা মানে হচ্ছে তারা এটাতে হ্যাপি নয়। এটা নিয়ে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা বা যারা এটা দায়িত্বশীল কর্তা ব্যক্তি, তাদের সাথে তারা কথা বলতে পারেন। এইভাবে না, শুধু জনগণকে বললে তো হবে না, ওখানে ওনাদের কথা বলার সুযোগ আছে এবং প্রয়োজন আছে আমার মনে হয়। হ্যাঁ, একটা প্রস্তাব হতে পারে যে যেগুলো সবাই একমত সেগুলো একটা প্যাকেজ আকারে যাবে, আর যেগুলোতে ভিন্ন মত আছে সেটা আরেকটা প্যাকেজ আকারে যাবে। গণভোটে দুটো প্যাকেজ গেল, একটার ব্যাপারে সবাই একমত, এটার ব্যাপারে জনগণ হা বা না বলল, আর যেটাতে ভিন্ন মত আসছে সেটার জন্যই আসলে গণভোট বেশি দরকার। সেটাও জনগণ বলতে পারে আমরা এটা পক্ষে আছি না বিপক্ষে আছি, এইভাবে হতে পারে। এটা আমার মনে হয়েছে এর একটা সমাধান হতে পারে। তো বিএনপি এই মুহূর্তে কাগজে কলমে সবচেয়ে বড় দল, তো কাজেই তাদের এক্ষেত্রে দায়িত্বও আছে। সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বিচক্ষণ রাজনীতিবিদরা বিএনপিতে আছে, তারা এটা এগিয়ে আসবেন, এটার অবশ্যই একটা সমাধান হবে, আমি এটা আশা করতেছি।
বিএনপি মহাসচিব একটি বিষয়ে মন্তব্য করেছেন, নিশ্চয়ই আপনিও আপনার চোখে পড়েছে, যারা গণভোটের দাবিতে রাস্তায় নেমেছে দয়া করে তারা যেন জনগণকে আর বিভ্রান্ত না করেন, এমন একটি মন্তব্য তিনি করেছেন। এবং তিনি বলেছেন যে এই দল অর্থাৎ জামাত ইসলামকে তিনি বুঝিয়েছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তিনি এটাও বলেছেন যে গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ নেই এবং বিএনপি কখনোই নির্বাচনের দিনের আগে তারা এই গণভোটের পক্ষেই কখনো ভোট দিবে না। তো তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় জামাত কি করতে পারবে এখন বা কি করতে যাচ্ছে? জামাত কি করবে বা বিএনপির বক্তব্য তাদের জায়গা থেকে তারা ঠিক করুক। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমার কাছে বারবার একটা প্রশ্ন আমার মনে আসছে, সেটা হচ্ছে এটা যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে গণভোট সেদিনই হতে হবে, এত জেদ ধরার কারণটা কি? হোয়াটস দ্য বেনিফিট? হ্যাঁ, বলা হচ্ছে যে আর্থিক সুবিধা আছে, হ্যাঁ কম খরচ হবে, হতে পারে। আবার বলা হচ্ছে যে টার্ন আউট কম হতে পারে যদি আগে হয়। কেন টার্ন আউট কেন কম হবে? বিগ কোয়েশ্চন। যে আপনার এই দেশের সবাই সংস্কার চায়, এখানে যেগুলো আছে সংস্কারের বিষয়, এখানে কিছু বিষয়ে সবাই একমত হয়েছে, কিছু বিষয়ে কিছু ভিন্নমত আছে। আমরা মানে সরকার চাচ্ছে এই মুহূর্তে জনগণের কাছে এগুলো নিয়ে যাবে। জনগণ, সবাই তো জনগণের, সবাই এটাই বলছে যে জনগণই হচ্ছে আলটিমেটলি রায় দেবে। তাহলে এই ক্ষেত্রে যদি এই বিষয়টা ফয়সালা করে নির্বাচনে যায়, এটা তো ভালো। তাহলে এই কথাটা বলার কি কারণ যে ওই দিনই হতে হবে? ইটস এ বিগ কোয়েশ্চেন। আমি মনে করি টোটাল বিষয়টা কনফিউজিং। বাকি সব কিছু আপনি বাদ দেন, যে ওই দিনই কেন হতে হবে? হোয়াই নট বিফোর দ্যাট? কী সমস্যা? টাকা, কত টাকা খরচ হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট? দ্য অ্যাসপিরেশন অফ দি নেশন নাকি টাকা খরচ হবে? এটা ইলেকশন যদি করতে হয় করতে হবে, টাকা খরচ হয় সেটা ম্যানেজ করতে হবে। কিন্তু আমি এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে খুব কনফিউজড যে কেন ওখানে নিয়ে যেতে হবে? হোয়াই নট বিফোর দ্যাট? এটা ফয়সালা করে খোলা মনে সবাই ইলেকশনে গেলে সমস্যাটা কোথায়? আমি কোনো সমস্যা দেখছি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা নিশ্চয়ই আবারও আসবো। মূলত সংস্কার বাস্তবায়নের সুপারিশে গণভোটের সময় ভিন্ন মতের উল্লেখ না করা এবং সংবিধান সংস্কার পরিষদ, এই তিনটি বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে। ঠিক এর বিপরীত অবস্থান জামাত এবং এনসিপির, এবং বেশ অনেকদিন পরে আবার দেখা যাচ্ছে যে জামাত এবং এনসিপির এক্ষেত্রে আবার একত্রিত হয়েছে। এটা কি কাকতালীয়ভাবে না ইচ্ছাকৃত? ফরিদুল হক। জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে এই জুলাই সনদ নিয়ে আমরা ঐক্যমত কমিশন এবং আগে আরও যত বিষয় আসলে আলোচনা হয়েছে গত 1-1.5 বছর ধরে, ব্যাপারটা হচ্ছে যে যে কোনো ইস্যুতেই কারোর সাথে এনসিপির মিললেই তার সাথে এনসিপির সাথে একটা ধরেন ট্যাগ করা হচ্ছে, যা এনসিপি আর জামাত একসাথে, অথবা এনসিপি আর বিএনপি একসাথে। এটা প্রবলেমটা হচ্ছে যে এনসিপির যে নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্সি আছে, এই এজেন্সিটা স্বীকার না করার একটা মানসিকতা কিংবা একটা অপমানসিকতা আমাদের ওল্ড এস্টাবলিশমেন্টের মধ্যে আছে। এই ওল্ড এস্টাবলিশমেন্টের অংশ অনেক কিছুই এই ওল্ড এস্টাবলিশমেন্টের অংশ। এনসিপি তো জামাতকে দেখে তার পজিশন ঠিক করে না, কিংবা বিএনপিকে দেখেও তার পজিশন ঠিক করে না। যদি সেটা ঠিক করতে হতো তাহলে তো আমরা গিয়ে জামাত করতাম অথবা বিএনপি করতাম। কিন্তু জামাত আমরা কেন করি না কিংবা বিএনপি আমরা কেন করি না, এটার পেছনে তো আমাদের একটা ঐতিহাসিক অভিজ্ঞতা আছে, আমাদের নিজেদের ছোটোখাটো জার্নি আছে, আমাদের বোঝাপড়া আছে। এটার মধ্য দিয়ে তো আমরা একটা পলিটিক্যাল পার্টি করেছি যেটার নাম জাতীয় নাগরিক পার্টি। আমরা অন্য কিছু না দিয়ে কেন নাগরিক দিয়েছি, কেন ধরেন আমাদের দলটাকে আমরা বাংলাদেশপন্থী বলি, কেন আমরা মধ্যপন্থী বলি, প্রত্যেকটার পেছনে আমাদের একটা লম্বা বোঝাপড়া আছে। সো এইভাবে বললে যেটা হয় যে ধরেন এনসিপির এজেন্সিকে খাটো করা হয়। আমি প্রথমত এটা বললাম। আমরা পরিষ্কারভাবে 17 তারিখে যখন জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, আমরা 16 তারিখে আমাদের অবস্থান বলেছি। অবস্থানের জায়গায় আমরা 3-4টা প্রধান কথা বলেছি। 1 নম্বর কথা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ জারি করতে হবে, এবং এই আদেশটা জারি করবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, কারণ উনি হচ্ছে গণ অভ্যুত্থানের একমাত্র লেজিট অথরিটি। এই মুহূর্তে আর কারো কাছে গণ অভ্যুত্থানের লেজিট অথরিটি নাই। গণ অভ্যুত্থানের অথরিটি থাকলেই কেবলমাত্র আপনি তথাকথিত প্রচলিত সংবিধানের বাইরে গিয়া সংবিধানের এই পর্যায়ের সংস্কার আপনি করতে পারেন। সংবিধানের ভেতর থেকে এটা করার কোনো সুযোগ নাই। কেন? কারণ হচ্ছে যে সংবিধানের ভেতর থাকলে এই পুরোটাই অবৈধ, সরকারও অবৈধ, এবং এই যে ঐক্যমত কমিশন সহ যা যা হয়েছে সব কিছু অবৈধ।
এবং এর মধ্য দিয়ে ধরেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা সংবিধান যদি ধরে রাখেন, সেটাও হয় নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে সংবিধান থাকলে যেটা হয়, এটা আবার আমাদেরকে কয়েকদিন আগে আমাদের জন্য এটা খারাপ লাগছে যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় খুনির কি বলে যে ছাপা হচ্ছে, ইন্টারভিউ ছাপা হচ্ছে, এটা কতটুকু আসলে মেকিং ইন্টারভিউ আর কতটুকু রিয়েল ইন্টারভিউ এটা আমরা জানি না, কিন্তু একটা ইন্টারভিউ তো ছাপা হয়েছে। আমার কাছে খারাপ লাগছে, কিন্তু এইখানে আবার আমাদের এই কথাকে আপনার প্রতিপক্ষ অনেক সময় আপনার কথাকে করে দেয়, সত্য প্রমাণ করে দেয়। এখানে কিন্তু শেখ হাসিনার ইন্টারভিউর নামে যেটা ছাপা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এইটা ছিল তার সাংবিধানিক অধিকার, জুলাইয়ে গণহত্যা চালানো ছিল তার সাংবিধানিক অধিকার। যদি পুরো লাইনটাকে আপনি মানে রিডিং বিটুইন দ্য লাইন পড়েন তাহলে হচ্ছে এটা যে সাংবিধানিক অধিকার ছিল সহিংস বিদ্রোহ দমন করা। তার মানে ওই সংবিধান তাকে ওই অধিকার দেয়, এবং এটা আমিও মনে করি দেয়, কারণ ওই দেওয়ার অনেকগুলো গ্রাউন্ড আছে, সেটা একটা ভিন্ন তর্ক, এটা আমরা অন্য সময় করতে পারবো। তো নাম্বার 1 হচ্ছে একটা সাংবিধানিক আদেশ জারি করতে হবে, একটা জুলাই সনদ আদেশ জারি করতে হবে, যেটা প্রফেসর ইউনূস করবেন। 2 নাম্বার হচ্ছে নোট অফ ডিসেন্ট কার্যকরী থাকতে পারবে না। কেন নোট অফ ডিসেন্ট কার্যকরী থাকতে পারবে না সেটার আমি একটু এক লাইনে ব্যাখ্যা দিই। সেক্ষেত্রে কি উল্লেখও থাকতে পারবে না? নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকলে ধরেন এটা তো জনগণ করে নিচ্ছে। জনগণ যখন ধরেন এটাকে হ্যাঁ দিবে, তখন জনগণ কি দিবে? জনগণ বলবে যে এটা ঠিক আছে, এটা কার্যকর থাকতে পারবে না। কেন? আমি আপনাকে একটা উদাহরণ দিই। যখন ত্রয়োদশ সংশোধনী আদালতে বাতিল করা হয়, আদালত কিন্তু এটা 3টা ধাপে সম্ভবত আদালতে এটা হয়েছে, মানে বিচার কার্য হয়েছে। 3 ধাপে টোটালি 7 জন বিচারপতি এটার উপরে রায় দিয়েছিলেন। 7 জনের ভেতরে 3 জন কিন্তু এটার পক্ষে ছিল, ত্রয়োদশ সংশোধনী বহাল রাখার পক্ষে ছিল, 4 জন এটার বিপক্ষে ছিল। এটা কিন্তু 4-3-তে এটা বাতিল হয়ে যায়। তার মানে হচ্ছে ওই যে 3 জন, ওটা কিন্তু নোট অফ ডিসেন্ট, ওই নোট অফ ডিসেন্ট শেষ পর্যন্ত কিন্তু থাকেনি। ব্যাপারটা বুঝছেন? এই জন্য বেশিরভাগ দল যেহেতু নোট অফ ডিসেন্টগুলোর মানে এটা রাখার পক্ষে, অল্প কিছু দল যেহেতু এটাকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মানে ঠিক আছে আপনার নোটটা আমরা রাখলাম, এটা ভবিষ্যতে কোনো সময় হয়তো বা আমরা আমলে নিব যদি এটা প্রবলেম মনে করেন আপনি। নোট অফ ডিসেন্টের আইডিয়াটা হচ্ছে এটা যে যদি এটা আপনি প্রবলেম মনে করেন তাহলে ভবিষ্যতে আমরা বিবেচনা করব, বাট এটা পাস হয়ে যাবে। দিস ইজ নোট অফ ডিসেন্ট। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে এইটা, আমাদের পুরনো রাজনৈতিক দল বিশেষত বিএনপি, তারা যেহেতু বড় রাজনৈতিক দল এবং তারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করেছেন টাইপের একটা গর্ব তারা সবসময় করেন, ওনারা নোট অফ ডিসেন্টকে সম্ভবত ভেটো মনে করেন যে আমি যেহেতু বলেছি এটা হবে না। এই যে ধরেন এই যে বোঝাপড়া, এই বোঝাপড়া জায়গার মধ্যে একটা বড় গলদ আছে বলে আমরা মনে করি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি, আমি কি নোট অফ ডিসেন্টের জায়গা। 3 নম্বর জায়গাটা হচ্ছে যে গণভোট নিয়ে আমাদের এত ধরে নিয়ে নেই, এটা আগে হতে পারে পরে হতে পারে, এটা আমাদের মূল ইস্যু না। তবে আমরা গণভোটের মধ্য দিয়ে আমরা যেটা চেয়েছি যে গণভোটের মধ্যে দিয়ে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নেক্সট পার্লামেন্ট অথবা পরিষদকে দিতে হবে, সংস্কার পরিষদকে দিতে হবে, যেটার পাওয়ারের বলে সে আসলে এই পরিবর্তনগুলো করবে। এটাকে সংবিধান সংশোধনীর ডক্ট্রিনের মধ্যে ঢোকা যাবে না। সংবিধান সংশোধনীর যে ডক্ট্রিন, এই ডক্ট্রিন আমাদেরকে অনেক ভয়ঙ্কর ক্ষতি করছে। আপনাদের এখানে 5ম সংশোধনী বাতিল হয়ে গেছে। এটা বিএনপি এটার জন্য সবচেয়ে বড় ধরেন মনে করেন যে শিক্ষাটা তারা পেয়েছে, তারা শিক্ষাটা নিতে পারেনি ইতিহাস থেকে। কারণ বিএনপি একটা বাকশালী ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন একটা সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে উনি যখন ক্ষমতা গ্রহণ করেন, ক্ষমতা গ্রহণ করার পরে উনি যখন সংস্কার প্রক্রিয়া শুরু করেন, উনি কিন্তু গণভোট করেছিলেন। গণভোট করার পরে ওনার কিন্তু আর ইসে যাওয়া দরকার ছিল না, সংশোধনীতে যাওয়া দরকার ছিল না। সংশোধনীতে যাওয়ার কারণেই কিন্তু এটা বাতিল হয়ে গিয়েছে। হ্যাঁ, যদি উনি গণভোটের ওই পিপলস যে লেজিটিমেসি, পিপলস ম্যান্ডেটের উপরে কেন যেন আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো ঠিক ভরসা করতে পারে না। এরা সবসময় একটা এলিট সেটেলমেন্টের মধ্যে থাকতে চায়, জনগণের কাছে যেতে চায় না। কিন্তু সংবিধান অলওয়েজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সংবিধান আসলে গণতন্ত্রের সবচেয়ে বড়। ফরিদুল হক এই উত্তরটি পেয়েছি। আরেকটি বিষয় ছোট্ট করে যদি এক বাক্যে বলেন, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে, এবার যদি তারা না ভোটে অনড় থাকে তাহলে দলটির মৃত্যু হবে এই ভোটের মধ্য দিয়ে। এটি কি শুধুমাত্র আসলে বিএনপির দায় নাকি অন্যান্য দলগুলো? না, দায়ের ব্যাপার না, বিএনপির দায়িত্বের ব্যাপার। এই যে স্যার যেটা বললেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, অন্যতম পুরনো রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের আসলে দায়িত্বটা বেশি। ওনারা দায়িত্বশীল আচরণ করেন নাই। খেয়াল করেন, ওনারা জুলাই সনদে স্বাক্ষর করলেন 17 তারিখে, এটা আসলো মঙ্গলবার, তার মানে কয় তারিখ? 25 তারিখ, মানে 1 সপ্তাহের ব্যবধান। কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে ধরেন ঠিক আছে আপনার সাথে হয়তো অনেকগুলো কথায় মেলেন, এটা হতে পারে। আমাদেরকে ধরেন চিলড্রেন পার্টি বলা হয়, কিংস পার্টি বলা হয়, আমাদের এজেন্সিকে নাই করে দেওয়া হয় এই যে বিএনপি এনসিপি জামাত এনসিপির ট্যাগ দিয়ে। কিন্তু আমার মনে পড়ে না যে এইরকম একটা ন্যাশনাল ইস্যুতে আমরা এরকম রিয়াক্ট করেছি। বিএনপি রাতারাতি
ফেসবুকে না ক্যাম্পেইন শুরু করে দিল। এবং আমি বুঝতে পারছি যে এই না ক্যাম্পেইনটা তাদের পুরোপুরি, এটা আমি বিশ্বাস করি যে পুরোপুরি আসলে সংস্কারের বিপক্ষে না, কিন্তু ক্যাম্পেইনটা তারা এইভাবে করছে উইদাউট এনি প্ল্যান এবং উইদাউট এনি আপনার ধরেন কি বলে সেন্ট্রাল কমান্ড, কি বলে যে কমান্ড। এটাতে যেটা হয়েছে যে বিএনপিকে সংস্কারের বিপক্ষে মানুষ মনে করতেছে। জি, বুঝতে পেরেছি। এইটা একটা ধরেন তাদের দায়িত্বশীল আচরণ। আপনার কাছে আমরা আবারও আসবো। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকে বলেছেন যে বিএনপি হঠাৎ করেই পল্টি নিয়েছে। তারা এতদিন ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে জুলাই সনদে স্বাক্ষরের পর এখন বলছে যে আমরা এটা মানি না। বিএনপি বর্তমানে অন্যায়ভাবে এই সরকারের উপর চাপ সৃষ্টি করছে, তিনি মন্তব্য করেছেন। আপনিও কি একই রকম মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং দুই সহজ আলোচককে। আমি কিন্তু একটু ভিন্ন ইস্যু একটু আলোচনা করে নেই। জি, দেখেন, এই সরকার যখন ওত নেয় 8 তারিখে, তখন কিন্তু এই সংবিধান অনুযায়ী এই প্রেসিডেন্টের কাছে ওত নেয়, শপথ গ্রহণ করেন। জি, প্রেসিডেন্ট এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এটার বৈধতা নেয় যে তারা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানের নাম না থাকলেও এইটা কাজ চালাতে পারবে। হ্যাঁ, তো অর্থাৎ এটা একটা সাংবিধানিক সরকার। এবং যেহেতু এই সরকার ওত নিয়েছে, সেই অনুষ্ঠানে আমিও দাওয়াতি ছিলাম। সুতরাং এই সংবিধানের কোনো মৌলিক ইস্যু সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নাই। তাহলে তাদের ওত ভঙ্গ হয়েছে। যদি তারা করতে চায়, তাদের ওত ভঙ্গ হয়েছে, সরকার নাই, স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে এনসিপি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন কিন্তু তারা, এটা স্বাভাবিক, তারা তখন থেকেই কিন্তু জুলাই সনদ চেয়েছে। সরকারের পরে মাঝখানে দায়িত্ব নিল, প্রেস সেক্রেটারি সামনে বেরোয় যে তারা করে দিবে সব দলের সাথে আলোচনা করে, সেটা হলো না। এটা আস্তে আস্তে দিন গড়িয়েছে, এটা নানাভাবে নানাজন শেপ নিয়েছে। এখন যখন বসলো, এতদিন প্র্যাকটিস করলো, সবগুলোই কিন্তু অভ্যুত্থানের শক্তি, তারা একমত হতে পারলো না, একমত হতে পারে নাই। এটাকে গণভোটে দেওয়া মানে হচ্ছে মানুষের ঘাড়ে, জনগণের ঘাড়ে বন্দুক রাখা। তাহলে তারা বসলো কেন? আমার বক্তব্য হচ্ছে 52টি নিবন্ধিত দল আছে, তার ভিতরে 30টি দল বসেছে, তার 25টি দল স্বাক্ষর করেছে, আর বাকিটা তাহলে সংখ্যাগরিষ্ঠ দল হতে পারে। ছোট বড় ডিটারমাইন করার দরকার তো আমার নেই, কিন্তু সংখ্যার বিচারে অধিকাংশ বেশিরভাগ রাজনৈতিক দল বাইরে আছে। এখন প্রশ্ন হলো যে এরপরে জুলাই সনদ, যে এনসিপি যেটা চাইলো যে আইনি ভিত্তি লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আইনি ভিত্তি যেটা কনক্লুশন এখন যেটা আসছে, প্রধান উপদেষ্টা আদেশ দিবে, এবং যেটা বলা হয়েছে জুলাই সনদে হানা ভোট হবে না, ভোট হবে আদেশের উপরে। এখন আমার প্রশ্ন, সংবিধান জীবিত, এই সংবিধানের কোনো সংস্কার, কোনো অর্ডিন্যান্স দিয়ে, কোনো আদেশ দিয়ে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি কেউ করতে পারবে না। হ্যাঁ, সুতরাং এই যে আদেশটা প্রধান উপদেষ্টা দিবে, কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? 1, 2 হচ্ছে এটা তো একবার চ্যালেঞ্জ হবে, এক সময় না এক সময় চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হলে এই আদেশটা অবৈধ প্রমাণিত হবে। কারণ হচ্ছে একে তো আমি বললাম, একে তো ওত নিয়েছে, 106 অনুচ্ছেদ মতামত নিয়েছে, প্রেসিডেন্ট বলেছে, কিন্তু ওইটাও কিন্তু বিতর্কিত আছে। আমি নিজে বহুবার বলেছি, প্রধান সেনাপতি অর্থাৎ তিনি বারবার বলেছে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। কেন এই সরকার তাদের জানতে চায় না কারা আশ্রয় নিল? পরে দেখা গেল যে প্রধান বিচারপতি এবং আরও 2 জন বিচারপতি অ্যাপিলেট ডিভিশনে তারা ওই আশ্রয়ে ছিল। 1, 2 হলো বাকি যারা ছিল, আপনি খেয়াল করে দেখেন, তখন বৈষম্য বিরোধী ছাত্ররা কোর্টের ভিতরে ঢুকে তাদেরকে ভাগাই দিছে। তো ম্যান্ডেটটা কে দিল? 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামতটা কে দিল? আজ পর্যন্ত কোনো ডকুমেন্ট আমরা পেয়েছি কোনো না কোনোভাবে, মিডিয়া বা কোনো প্রমাণ পেয়েছি? হ্যাঁ, আমরা দেশে ভ্যাকুয়াম তৈরি না হয় আমরা বলতে চাই প্রেসিডেন্ট বলেছে, মতামত নিয়েছে, আমরা এটা বিশ্বাস করেছি। যেমন ধরেন
আজিব ভাই, শেখ আমরা হাসিনা একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আবার আসি এই কথায়। দর্শক, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই সাথে থাকবেন, ফিরবো খানিকক্ষণ পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ। সম্মানিত তিনজন অতিথি রয়েছেন। এম এ আজিজ, আপনার কাছে ছিলাম বিরতির আগে, একটা উদাহরণ দিয়ে বলতে চাইছিলেন, ওই যে আমি বলেছিলাম যে বিএনপি বর্তমানে অন্যায়ভাবেই সরকারের উপর দায় চাপাচ্ছে, যেটি জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন। তো আপনিও কি একই রকম মনে করেন কিনা? দেখেন, আমাদের দেশে পলিটিক্যাল রেটরিক থাকে। যেমন ধরেন এনসিপির যে পাটোয়ারি সাহেব যেসব কথা বলে, জি, এসব কথা সব তো ধরা যায় না। নাহিদ তো মূল নেতা, নাহিদ অনেক নরম করে অনেক শক্ত কথা বলে, কিন্তু পাটোয়ারির কথা বললেই কিন্তু বোম ফাটায় দেয়। হ্যাঁ, এটা পার্থক্য আছে তো। এখন ধরেন নাহিদ যেটা বলছে তাতে মনে হয় যে গ্রামের সংযোগ তার কম। বলছে না যে সাইন করে ফেলছে, তালাক সাইন করে ফেলছে, তো এখন তারা কি আরো কি কি করছে। তো এখন গ্রাম দেশে এখনো বহু মেয়েরা কিন্তু রেজিস্ট্রি করে না বিয়ে, কারণ টাকা লাগে। রেজিস্ট্রি করতে গেলে টাকা লাগে। এমনি কবুল পড়াটা বিয়ে মুসলমানদের, আগে তো এটা পুরোটাই ছিল। এখন পরে আইন করার পরে না, রেজিস্ট্রি বিয়ে না করলে ক্লেম, মহারণা ক্লেম করা যায় না, এই জন্য রেজিস্ট্রি করে। যাই হোক, এটা ধরে লাভ নেই, এটা রেটরিক আমি ধরবো। বিষয়টা হলো যে যে জিনিসটা ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, সেই বিষয়টাই আপনার জুলাই সনদে যাওয়া উচিত ছিল। এখন এনসিপির বরাবর দাবি ছিল যে তারা জুলাই সনদের বাস্তবায়নের রোডম্যাপটা দেখতে চায়, তাই না? কি প্রক্রিয়ায় এটা বাস্তবায়িত হয়, এটা তো যৌক্তিক, এটা দাবি করতেই পারে। কিন্তু ঐক্যমত্য কমিশন, যেটা আমার বক্তব্য হচ্ছে যে এখানে বোধহয় কোনো বিজ্ঞানের ছাত্র ছিল না ঐক্যমত্য কমিশনে। সবাই আসছে, কি করে 30টা দল, সব দল সব ইস্যুতে একমত হবে? তাদের নীতি আদর্শ আলাদা আছে, একমত হবে কি করে? এইটা একটা। দুই হলো 84টা সংস্কার প্রস্তাব আছে। আমাকে যদি হানা বলতে হয়, আমি কি করে বলবো? 84 জায়গায় আমার 84টা ওপিনিয়ন থাকতে পারে, আমার অর্ধেক অর্ধেক থাকতে পারে। এটাতে হানা কেমনে ভোট হবে? এই জন্য খুব চালাকি করে, সূক্ষ্ম চালাকি করছে। জুলাই সনদে না, আদেশের উপরে হানার ভোট হবে। তা আদেশটা তো পুরো জিনিসটা থাকবে। আদেশটা কি এই জিনিসগুলো? এই চালাকিটা কারা করলো বলে মনে হয় আপনার কাছে? এই চালাকিটা কারা করলো বলে মনে হয় আপনার কাছে? আমার তো মনে হয় যে এই ঐক্যমত কমিশন করছে এই চালাকিটা। কার স্বার্থে করবে ঐক্যমত্য কমিশন? কমিশন যে ধরেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না যে ছোটখাটো না, মানে বড় শক্তি নির্বাচন বাধা দিতে আসবে শক্তি নিয়ে। হ্যাঁ, আবার তিনি এও বলেছেন আবার যে ভিতরে এবং বাইরের থেকে এটা ষড়যন্ত্র চলছে। আচ্ছা, তো এখন ঐক্যমত্য কমিশন তার পার্ট হতে পারে, বলা যায় না। যে জিনিস আলোচনা হয় নাই বা আলোচনা হয়েছে, এটা যোগ হবে না কেন? আপনি যদি যোগ না, আউট অফ দ্য বৈঠক আপনি আলোচনা করে নিতে পারতেন তো। দল তো এগুলি ছোট দল, এরকম আমি বহুবারই বলছি, এর ভিতরে 25টা দল আছে। আমার পরিবারের চেয়েও ছোট, আমার পরিবারে 72 জন সদস্য, তার 45 জন ভোটার। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। জুলাই সনদ নিয়ে বিএনপির উদ্দেশ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এই সংস্কারের বিপক্ষে যারা ন্যায় অবস্থান নিয়েছে তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে। হাসনাত আরও উল্লেখ করেছেন যে কাবিনে যেহেতু স্বাক্ষর করেছেন, সংসারও করতে হবে। কি মনে হয়, বিএনপি কি সংসার করবে মনে হয় আপনার কাছে? কবুল করে নাই এখনো। কবুল এখনো করেনি? না, কবুল না করলে বাংলাদেশ কালচারে বিয়ে হলো না তো। ঘর করতে পারবে কোলমার বললে। আবার এও জেনে রাখা দরকার যে কারো যদি বিয়ে ভেঙে যায়, তাকে যদি আবার বউ ফেরত আনতে হয়, তখন হিল্লা বিয়ে দিতে হয়। এটা জানেন বোধহয়। হিল্লা বিয়ে মানে আরেকজনের কাছে বিয়ে দিয়ে তারপরে ফেরত আনতে হয়। এটা মুসলিম লর এরকম সমস্যা আছে। তো যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে যে কাউকে এই দোষারোপ, সব তো অভ্যুত্থানের শক্তি। জি, কোনো ট্যাগ না দেওয়া, এই ট্যাগ দেওয়ার কারণে কিন্তু দূরত্ব বাড়তেছে। এবং আমার বক্তব্য একটাই, সবাই অভ্যুত্থানের শক্তি। এই ঐক্যমত কমিশনের সমাধানটা করলেন না কেন? এটা গণভোট মানে জনগণকে সম্পৃক্ত করা, আপনারা পারলেন না কেন?
আপনারা পারলেন না কেন? আপনারা অভ্যুত্থান করছেন, সব অভ্যুত্থানের শক্তি দাবি করেন, তো আপনারা একমত না হয়ে জনগণের ঘাড়ে চাপালেন কেন? এবং তারপরেও যদি আপনার আইনি কাঠামোর বাইরে চলে যান, তাহলে তো এটা তো হবে, চ্যালেঞ্জ হবে। তো সুতরাং আমি কিন্তু মনে করি, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলি বলেছে, দুইটা হতে পারে। একটা হতে পারে উনি সব একটা মানুষের ভিতরে একটা শঙ্কা তৈরি হয়ে গেছে না, ইলেকশন কি হবে, ইলেকশন কি পিছায় যাবে, অর্থাৎ ইলেকশন পিছানোর জন্য একটা স্টান মারি দিছে, অথবা আসলেই ওনার গোয়েন্দা রিপোর্ট অনেক থাকবে, আসলেই বিরাট ঝঞ্ঝাট আসতেছে, এরকম হতে পারে, তাহলে তো ইলেকশন হবে না। সুতরাং এই কথাটাও তো ওনার বলা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে আমার কাছে এটা মনে হয় না। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। প্রফেসর মহসিন, আপনার কাছে আবারও আসি। বিএনপি চায় জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন করা হোক, জামাতের চাওয়া নভেম্বরে গণভোট হোক, এমনকি জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে হতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নভেম্বরেই কেন গণভোটের জন্য জামাত এত উঠে পড়ে লেগেছে, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, আমার মনে হয় যে আমাদের আজিজ ভাই যে কথাগুলো বলেছে একটু ওখানে টাচ করা ছোট্ট করে যদি একটু বলেন। এটা রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে আজিজ ভাই মনে করতেছেন 106 এর মাধ্যমে এই সরকারটা এসেছে, তারা এই যা যা করতেছে এগুলো কোনোটার লেজিটিমেট রাইট তাদের আছে কিনা কোয়েশ্চেনেবল। আমার মনে হয় এই আলোচনা এখন আর করার কিছু নাই। কেন নাই? ওই যে সবগুলো দল মিলে বসে গণভোটেও কিন্তু রাজি হয়েছে। গণভোটে আপনি রাজি হয়েছেন, কিন্তু সময়টা এখনো ঠিক, শুধুমাত্র সময়টা নিয়ে তাদের এরা বলছে আগে হতে হবে, আর বিএনপি বলছে যে বিএনপি সহ আরো কিছু দল বলছে না ওই দিন হতে হবে। আদারওয়াইজ গণভোটে কিন্তু রাজি হয়ে গেছে। এরপরে এটাকে লেজিটিমেট রাইট যদি সবাই মনে করতেছে গণভোটে, এটা এই ব্যাপারে কোনো দ্বিমত শেষ পর্যন্ত ছিল না, তো তাহলে এখন আর ওই প্রশ্ন তোলার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। রাইট আছে কি নাই, অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশ্চন। কারণ এটা নিয়ে তর্ক হচ্ছে যে এটা কি 106-এর সরকার নাকি এটা গণ অভ্যুত্থানের সরকার, জনগণের অভিপ্রায়ের বাস্তবায়ন হিসেবে এই সরকার। এই প্রশ্নটা, এই তর্কটা কিন্তু আসছে। আমি ওদিকে যেতে চাচ্ছি না। সবাই মেনে নিয়েছে দে হ্যাভ দ্য রাইট টু মেক দিস চার্টার এবং দে হ্যাভ দ্য রাইট টু লেজিটিমেট ইট থ্রু এ রেফারেন্ডাম। এই ব্যাপারে সবাই একমত হয়েছে। শুধু প্রশ্নটা আসছে যে গণভোটটা কবে হবে এবং ওই যে ডিসেন্টগুলা এখানে আছে কি নাই, সেই প্রশ্নগুলো আসতেছে। জামাত নভেম্বরের বিষয়ে আমি বলছি। তো এখন কথা হলো যে এই কথাটা কিন্তু প্রথমেই একবার বলেছি, আমি রিপিট করা হচ্ছে অনেকটা। আপনি গণভোট যদি আগে করতে চান, আপনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে করবেন। আগে যদি করতে চান তাহলে ওই শিডিউল ডিক্লেয়ার করার আগে আমরা এই গণভোটটা করে ফেলতে হবে। তাহলে আপনি যদি ফেব্রুয়ারি 12 বা 15-এ যদি আপনি ইলেকশন করতে চান, তাহলে শিডিউলটা কবে ডিক্লেয়ার করতে হবে, কতদিন আগে করতে হবে? কিছু নিয়ম কারণ নিশ্চয়ই আছে। ডিসেম্বরের শেষ দিকে। আচ্ছা, তাহলে তার আগে করতে হবে। গণভোটটা যদি আগে করতে হয় তার আগে করতে হবে। এখন তারা হয়তো একটা প্রেশার দেওয়ার জন্য নভেম্বরে, তার কারণ তারা হয়তো ভয় পাচ্ছে যে আগে না হয়ে হয়তো দেখা গেলো যে ওইদিকে শিডিউল ডিক্লেয়ার হয়ে যাবে, এই গণভোটে মাঝখান দিয়ে কি হয়ে গেল, ও যে আটকে গেল। এই জন্য তারা হয়তো চাচ্ছে এটা আগে হোক। আগে হলে নভেম্বর ইজ দ্য বেস্ট টাইম, গুড টাইম। আপনি ডিসেম্বর পর্যন্ত না গিয়ে নভেম্বরে হওয়া উচিত। অথবা যদি সরকার মনে করে না আমরা আরেকটু সময় দেই, কারণ জনগণকে একটু এডুকেট করতে হবে কি নিয়ে গণভোট হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলোকে যেতে হবে, সরকারও করবে, সবাই ক্যাম্পেইন। সেক্ষেত্রে যদি নায়ের জায়গায় যদি না জয়যুক্ত হয়, জামাতের তখন কি করণীয় হতে পারে? এই কোশ্চেনটা আসছে, বারবার আসছে। না জয়যুক্ত হলে কি হবে? না জয়যুক্ত হওয়া মানে হচ্ছে এই দেশের মানুষ এটা চায় না। যে দেশের মানুষ এত রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান করলো, তারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে? এখন যে পার্টিগুলো আছে, সংস্কার কিভাবে হবে, কখন হবে, কিভাবে বাস্তবায়ন হবে, এটা নিয়ে হয়তো একটু মত দ্বিমত আছে। একটা পার্টিও কি বলেছে যে আমরা সংস্কারের বিরুদ্ধে? কতটুকু হবে এটা নিয়ে হয়তো একটু বিরোধ আছে। তো তাইলে কেন না জয়যুক্ত হবে সেটা প্রশ্নই আসতে পারে না। তাও যদি হয়
তাহলে বলতে হবে যে এই দেশের মানুষ এটা সংস্কার চাচ্ছে না, না চাইলে সেটা গণতন্ত্রের স্পিরিট কি, জনগণ যা চায় তাই হবে। আর গণভোট হচ্ছে সবার কাছে যাচ্ছে, পক্ষ বিপক্ষ নাই, সবাই মিলে যাচ্ছে, সেখানে যদি জনগণ না বলে সেটা মেনে নেবে, এটা জামাত কেন, সবাইকে মেনে নিতে হবে। জি তবে এটা হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল অ্যান্ড একাডেমিক ডিসকাশন আর কি। আদারওয়াইজ যদি ইভেন টার্ন আউটও কম হয়, আমি তো পলিটিক্যাল পার্টিগুলো দায়ী করবো যে আপনারা সবাই সংস্কার চান, টার্ন আউট কম হলো কেন? আপনি আপনার পার্টির একজন এমপিকে ওখানে সংসদে পাঠানোর জন্য আপনি হুলস্থুল করে কাজ করবেন, 60%, 70%, 80% টার্ন আউট হবে। আর গণভোট যেটা পুরো জাতি চাচ্ছে, সংস্কার চাচ্ছে, এই পলিটিক্যাল পার্টিগুলো যদি আসলেই সংস্কার চায়, গণভোটের টার্ন আউটটা অবশ্যই বেশি হতে হবে, জাতীয় সংসদের নির্বাচনে যেটুকু হয় তার চেয়ে বেশি হওয়া উচিত। অনেক ধন্যবাদ জনাব ফরিদুল হক। আপনার কাছেও একই প্রশ্ন, যদি না জয়যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে? যেই সংস্কারগুলো অন্তত একমত হয়েছিলেন রাজনৈতিক দলগুলো, সেগুলোর ভবিষ্যৎ কি হবে তখন? না, প্রথম কথা হচ্ছে না জয়যুক্ত হলে তো কিছুই হবে না, মানে এইটা করার কোনো সুযোগ নেই, কারণ অন্য কোনো লেজিট অথরিটি তো আমাদের কাছে নাই যারা এটা আমাদেরকে করে দিবে। জনগণই একমাত্র লেজিটিমেট অথরিটি। আর একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি খুব পরিষ্কারভাবে বিশ্বাস করি, একদম পরিষ্কার, আমার দৃঢ় বিশ্বাস যে না জয়যুক্ত হওয়ার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ সময় ধরে তাদের একটা মানে কি বলে যে একটা রক্তাক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এখানে এসছে। বাংলাদেশের মানুষ খুব পরিষ্কারভাবে বোঝে যে এই সংস্কার না করলে বাংলাদেশ নেক্সট ফেজে রান করতে পারবে না। আপনি যদি একটু মনে করে দেখেন, 14 মাস হয়ে গেছে তো, স্মৃতি দুর্বল হয়ে যায়। আর আমাদের গোল্ডফিশ মেমোরি নেশন হিসেবে এক ধরনের কি বলে যে সুনাম আছে। তো কিন্তু আপনি মনে করে দেখেন যে অগাস্ট 2024-এর 5 তারিখের পর থেকে পুরোটা সময় আপনি যদি বাংলাদেশের যে কোনো জেলায় যাওয়ার আপনার অভিজ্ঞতা থাকে, একেবারে অজপাড়াগাঁয়ের কোনো একটা উপজেলা লেভেলে যদি আপনি যান, সেখানে আপনি দেয়ালে দেখবেন যে প্রধান যে ধরেন দাবি ছিল আমাদের গ্রাফিতিগুলোতে, সেটা আমি দেখছি, আমি যতগুলো জায়গাতে গিয়েছি এরপরে আমি দেখছি প্রধান দাবিটা হচ্ছে সংস্কার এবং বিচার, এই দুইটা ছিল প্রধান দাবি। অনেক কথা বলা ছিল, কিন্তু আপনি ধরেন একটা কথা বলতেছেন, এটার ভেতর থেকে কি আকাঙ্ক্ষা আপনার প্রকাশ পাচ্ছে, একটা বাক্য আপনি লিখতেছেন, কি আকাঙ্ক্ষাটা প্রকাশ পাচ্ছে, ওইটা হচ্ছে আপনাকে মেইনলি ধরেন রিড করতে পারতে হবে। তা আমি দেখছি প্রধান আকাঙ্ক্ষার জায়গাটা ছিল সংস্কার। এত দ্রুত মানুষ সেটা ভুলে গিয়ে এটাকে না করে দিয়ে আবার একটা বাকশালী ব্যবস্থায় আমাদেরকে রাখবে, এটা আমার কাছে কোনোভাবেই লজিক্যাল না। মানে আমি একটা বিশ্বাসের কথা বললাম, কিন্তু একটা লজিক্যাল তো, মানে পরিস্থিতি আসলে কি বলছে, মানুষ কি বলছে, সেটা খুব পরিষ্কার, এটা কোনো কারণ নেই। বরঞ্চ এইখানে কোনো কারণে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন যদি চালা, আমি যেটা এখনো বিশ্বাস করতে চাই, সোশ্যাল মিডিয়াতে যেটা ঘটেছে গত 2 দিন, আমি এখনো এটা বিশ্বাস করতে চাই যে এটা বিএনপির অ্যাক্টিভিস্টরা আসলে ভুল করছেন এবং তারা কিছুটা ভুল বুঝছেন, এবং তারা যে পজিশনটা নিয়েছে একদম সেন্ট্রাল, তারা যেটা করছেন এটা আসলে ঠিকমতো প্রকাশ করতে পারেন নাই, এবং তারা একটু তাড়াহুড়ো করছেন। এতে তাদের আসলে জনপ্রিয়তার ক্ষতি হয়েছে বলে আমি মনে করি তাদেরকে অনেকে সংস্কার বিরোধী বলার একটা চেষ্টা করছে। ইনফ্যাক্ট আমাকে যদি আগামীকালকে সকালবেলা কোনো একটা পাবলিক প্রোগ্রামে আপনি দাঁড় করে দেন, এখানে আমি যেহেতু টকশোতে কথা বলছি, এখানে আমি একটা ভিন্ন আমেজে কথা বলছি, ভিন্ন মেজাজে কথা বলছি, যদি একটা পাবলিক প্রোগ্রামে কালকে আমাকে ডায়াসের সামনে দাঁড় করে দেন, আমি এটা আসলে বিএনপিকে তখন চেষ্টা করব ওই করার জন্য, প্রজেক্ট করার জন্য যে তারা আসলে বিপক্ষে, সংস্কারের বিপক্ষে, সো আপনি তাকে ভোট দেন না, আমাকে ভোট দেন। সো এই মানে বলটা সে আমার হাতে তুলে দিছে, আমাদের হাতে তুলে দিছে। সো এইটা আমি মনে করি তারা ভুল করছে, তারা যে দ্রুত বুঝতে পারবে, বুঝে তারা দ্রুত এটা কি বলে যে নিজেদেরকে সংশোধন করে এই পথে আসলে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে দ্বিমতের জায়গাগুলো কিন্তু খুব বেশি না। আপনি খেয়াল করেন, গণভোট লাগবে, গণভোটের মধ্য দিয়ে একটা পিপলস ম্যান্ডেট, যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলতেছি, নেক্সট পার্লামেন্টের কাছে কিংবা পরিষদের কাছে দিতে হবে, সেইটার ব্যাপারে কিন্তু আমাদের দ্বিমত নেই। খেয়াল করেন দ্বিমতের জায়গাটা কি, দ্বিমতের জায়গাটা হচ্ছে গণভোটটা আগে হবে না পরে হবে, এটা একটা যৌক্তিক আলোচনা হতে পারে। এটা কিন্তু ধরেন এই যে আমি একটা প্রোগ্রামে যে বোম মারতেছি, আরেকজন আরেকটা প্রোগ্রামে যে বোম মারতেছে, এইটা আসলে নট দ্য রাইট ওয়ে। এটা আমরা কনসেনসাস কমিশনের মধ্যেই আমরা এই আলাপটা করতে পারতাম। আমরা কিন্তু বারবার এটা বলেছি। 31শে জুলাই কমিশন অফ করে দেওয়ার কথা বলা হয়েছে, আমাদের প্রবল দাবির মুখে, আরও কয়েকটা দল দাবি করেছে, প্রবল দাবির মুখে এটাকে কিন্তু 2 টার্মে 2.5 মাস বাড়ানো হয়েছে। আমরা এটা যেটা 15-16 তারিখে আমরা যেটা বলছিলাম যে আপনি প্রয়োজনে আরেক মাস বাড়ান, এবং স্বাক্ষর অনুষ্ঠানটাকে সকল মতামত ঠিক করে ধরেন। এমন হতেও তো পারে যে আমরা ঠিক আছে শেষ পর্যন্ত বিএনপির দাবি আমরা মেনে নিলাম,
কিন্তু আমাকে মেনে নেওয়ার জন্য তো যুক্তি দিতে হবে তো, না, আপনাদের মানে পক্ষ এটা তো থেকে ব্যাপারটা বলা হয়েছে এরকম যে না। শুধুমাত্র আরেকটা আনুষ্ঠানিকতার জিনিস জন্য হচ্ছে যে আমরা এটা আমাদের করবো না। সবসময় এখানে একটা রং ফ্রেমিং করা হয়েছে সবসময়। খেয়াল করেন আলাপের মধ্যে আনা হয়েছে যে ধরেন এটা আমরাও বলেছি, কিন্তু এটা আমাদের প্রধান দাবি না যে 3 জোটের রূপরেখা হয়নি বিধায় আমরা এখন বিশ্বাস করি না, এটা কিন্তু প্রধান জায়গা না। প্রধান জায়গা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া ছাড়া যদি আপনি এটা চেঞ্জ করেন, এটা তো আসলে আবার গিয়ে চ্যালেঞ্জ হবে আদালতে। কারণ আমাদের এইখানে এই যে সংবিধানের বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নামে একটা জিনিস দাঁড়িয়েছে 8ম সংশোধনী এবং 5ম সংশোধনীর ক্ষেত্রে। 8ম সংশোধনীতে কিন্তু কোর্ট আলাদা করা হয়েছিল, আমরা কিন্তু এখন এটাই করতে চাচ্ছি। খেয়াল করেন 5ম সংশোধনে মূলনীতি চেঞ্জ করা হয়েছিল। এগুলোকে বেসিক স্ট্রাকচার বলা হয় কনস্টিটিউশনের। এই বেসিক স্ট্রাকচার কেউ হাত দিতে পারবে না, ইভেন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে পারবে না। পার্লামেন্টের কাছে কি থাকে? অ্যামেন্ডিং পাওয়ার থাকে। কিন্তু আপনি তো আসলে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে এটাকে প্রায় একটা নতুন কনস্টিটিউশন করতেছেন। আপনার লাগবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার আপনাকে দেওয়ার একমাত্র বৈধ অথরিটি হচ্ছে কি আর জনগণ। আপনাকে জনগণের কাছে যেতে হবে। এই জন্য কিন্তু আমরা গণপরিষদের কথা বলছিলাম, কিন্তু গণপরিষদ ধরেন তাদেরকে মানানো যায়নি, তারা ভয় পায় কেন জানো? মানে বিএনপি এই জায়গায় একটা বড় ঐতিহাসিক মিস করছে। বিএনপি যদি এইটা গণপরিষদের পক্ষে আসতো তাহলে বিএনপি কিন্তু এটা নেতৃত্ব দিত। আমরা কিন্তু সাংগঠনিকভাবে অত শক্তিশালী ছিলাম না যে আমরা একেবারে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে আমরা মেজরিটি পেয়ে যাব। আমার ধারণা এটা যদি প্রথমে তারা মানতো তাহলে স্বাভাবিকভাবে তারা এটা একটা নতুন নেতৃত্ব দিতে পারতো। এবং যেটা হইতো যে খেয়াল করেন 72-এর সংবিধানের ওই যে জঘন্য সংবিধান, ওইটা নিয়ে 50 বছর ধরে ধরেন এখানে আওয়ামী লীগ ধরেন ব্যবসা করে গেছে। বিএনপি আমি বিশ্বাস করি যে তারা হয়তো ব্যবসাটা করতো না, কিন্তু তারা ইতিহাসের একটা নেতৃত্বের পর্যায়ে নায়কের পর্যায়ে তারা থাকতেন, যে তারা আসলে একটা গণঅভ্যুত্থানের পরে পৃথিবীর বহু জায়গায় গণঅভ্যুত্থানের পরে নতুন সংবিধান হয়েছে। আমরা তো হাসিনাকে ফ্যাসিস্ট তো বলি, ফ্যাসিস্ট তো মানি আমরা। ফ্যাসিস্ট যদি মানি, ফ্যাসিবাদের আতুর ঘরের মধ্য থেকে যা আপনার শিক্ষা নেওয়া সেটা আপনি নেবেন না? ইতালি হচ্ছে ফ্যাসিবাদের আতুর ঘর। মুসলিনের যখন পতন হয়েছে 45 সালে ইতালিতে নতুন সংবিধান হয়েছে না? তাহলে আপনি কেন নতুন সংবিধান করতে পারবেন না? আপনার কাছে সেই সুযোগ ছিল। ওনারা যেটা করলেন, ওনারা না করে এই যে জায়গাটাতে ওনারা একটা পশ্চাৎপদতা করলেন। পশ্চাৎপদতাতে যেটা হয়েছে, আমরা একেবারে নতুন একটা ধরেন রাজনৈতিক শক্তি, আমাদেরকে ওনাদের আগামী অন্তত 20 বছর ফেস করতে হবে এগুলো নিয়ে। আমরা তো প্রতিদিন এগুলোই এই যে আনতে থাকবো, প্রতিদিন আমরা আনতে থাকবো। কারণ আমি যে বললাম না যে আমরা যে এজেন্সির কথা এত কনফিডেন্টলি বলি, উই হ্যাভ দ্য এজেন্সি, দ্যাটস আমি বলতে পারি। আমি তো একটা লম্বা বোঝাপড়া নিয়ে আসলে এই রাজনীতির মাঠে আসছি। এবং আমি একা না, আমি ব্যক্তি না, এটা জেনারেশন, এটা একটা জেনারেশন। এই জেনারেশনকে আপনার ফেস করতে হবে। তো এই যে আপনি নতুন সংবিধান করলেন না, এই যে আপনি গণতন্ত্রের পক্ষে বাধা দেন, এই যে আপনি সংস্কারের পক্ষে বাধা দেন, এটা তো আপনার কি ইমেজ দাঁড় করাচ্ছে? আপনি শুধু বলবেন যে আমি পুরনো মানুষ, আমি বুঝি যে মুরব্বীদের মতো, আরে তোমরা বুঝো না কি আমরা বড় মানুষ না? অভিজ্ঞতা কম। এটা তো চলে না এই পৃথিবীতে। এই পৃথিবীতে ধরেন মার্ক জুকারবার্গ যখন ফেসবুক বানাচ্ছে, ওর বয়স কত? 22 বছর। পুরো পৃথিবীর ধরেন মনে করেন যে ইন্টারনেট জগৎ সে দখল করে ফেলছে। তাহলে আপনি বলবেন আরে 22 বছরের ছেলে, তুমি এটা বুঝো নাকি? এটা তো আগের পৃথিবীতে চলতো, এখনকার পৃথিবীতে তো এটা চলে না। বিএনপি আসলে এই ভুলটা করলো, আমরা যেটা বুঝি। এবং আমি অনেক বিএনপি নেতাকে এটা বলেছি, অনলাইনে বলেছি যে আপনারা কিন্তু আমাদের জন্য রাজনীতি রেখে দিলেন। ওনারা যদি এটা সবটা করে ফেলতো আমাদের জন্য আসলে রাজনীতি করা কঠিন হইতো। কারণ এরপরে কি করতে হবে এটা হয়তো আমরা এই মুহূর্তে জানি না, আমাদের এইখানে হয়তো অভিজ্ঞতা কম আছে। ফরিদুল হক, আপনার কাছে আবার আমরা আসার চেষ্টা করব। জনাব এম এ আজিজ, আপনার কাছে আবার একটু আসি। যদি সরকারের পক্ষ থেকে বিএনপির এই প্রতিক্রিয়াকে উপেক্ষা করা হয় তাহলে বিএনপির ভাবনাটা কি? বিএনপি কি ভাববে বা সরকারেরই আসলে এখন কি করা উচিত? দেখেন, বিএনপি কি ভাববে এটা বিএনপির ব্যাপার। আমি যেটা বলি এটা একটা ফ্লস থেকে যাবে। আইনকে উপেক্ষা করার স্কোপ নাই। আইন 10 বছর পরে হলেও কথা বলবে। মাজদার হোসেন মামলা কত বছর আগে রায় হয়েছে, পারছে বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে এই মাজদার হোসেন মামলা বাস্তবায়ন করতে পারে নাই। একবার হোসেন মোহাম্মদ এরশাদ এসে কোর্টের বেঞ্চ ডিস্ট্রিক্টে ডিভিশনে পাঠাইছিল, সেটাকে তারা এটা কনস্টিটিউশনের অংশ হিসাবে এটাকে বাতিল করে দেয়। সুতরাং এটা পারবে না। তো সুতরাং এই জন্যই বলছি যে আপনি যে ধরেন এখন মুসলিনি, হিটলার এগুলো উদাহরণ দিলে, আমার কথা হচ্ছে বিপ্লব ওইটাই যেটাতে সামাজিক স্ট্রাকচার বদলায় দেয়। আমাদের একটা সরকারের পতন ঘটছে এবং আমরা এটাকে অভ্যুত্থানের স্বীকৃতি দিয়েছি। সুতরাং এটা একটা বৈধ আইনের জায়গা বাধা আছে। এটা কোনো না কোনো দিন চ্যালেঞ্জ হতে পারে, এটা মাথায় রেখে আগাতে হবে, নাহলে এটা তো নানান ভয়েড হয়ে যেতে পারে। তো এই জন্য আমি বলছি যে বিএনপি ধরেন এখন যেগুলো না ভোট দিল, নোট অফ ডিসেন্ট দিয়েছে, ধরেন এরকম যদি হয়, ধরেন না ভোট, এখন ধরেন গিলোটিন করলো, বিএনপি বাদ দিয়ে বিএনপি সে বাধ্য হ করলো, গণভোটে গেল। এখন ধরেন
এই যে হা না চলতেছে এখন মাস মিডিয়াতে, এখন 12 কোটি ভোটার, কত পার্সেন্ট ভোট হলে পাস হবে বলেন? এটা ঠিক হচ্ছে? ঠিক হয়েছে? বলতে হা না, আদেশকে হা না দিচ্ছে। আপনার আদেশের ভিতরে জুলাই সনদের সবকিছু থাকবে, এটা মানলাম, সেখানে তো নোট অফ ডিসেন্ট নেই, কিন্তু এটা বই যখন করে দেয় এটা তো তাদের কাছে ডকুমেন্ট আছে, এটা পাবলিক ডকুমেন্ট হয়ে গেছে। তো এটা আপনি দিয়ে আপনি গণভোটে গেলেন না। গণভোটে গেলেও আপনার গণভোটে পাশ করার পরেও কিন্তু আপনার সংসদে যেতে হবে। ধরেন সংসদে ধরেন যেটা বলা হচ্ছে যে বিএনপি মেজরিটি পাশ করলো না, কি করার আছে? অর্থাৎ আলটিমেটলি সংসদের কাছে যেতেই হবে। যদি যেতেই হয়, আমার বক্তব্য হচ্ছে অভ্যুত্থানের শক্তি, এনসিপি বাইরে আছে, তারা তো সাইন করতে যায় নাই। তো তাহলে অভ্যুত্থানের শক্তিরা ক্ষমতার কে কত বেশি সিট পাবে, এইটার কারণে এইসব খেলা কেন দরকার? কেন দরকার? তারা ঐক্যবদ্ধ হতে পারে না কেন? আমাদের জাতির ঘাড়ে চাপায় দেয় কেন? আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরশুদিন যে কথাগুলি বলছে এবং অভ্যুত্থানের শক্তির ভিতরে যে দ্বিধা বিভক্ত, তাতে করে দেশটা তো অন্ধকারের যুগে প্রবেশ করার সম্ভাবনা আছে। অন্ধকারের যুগে প্রসার, এই রিস্কটা কেন পলিটিশিয়ানরা দিচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। কারণ আমার তো মনে ধরেন নির্বাচন পিছায় গেল, কথার কথায় পিছায় গেল, 1 বছর বা 2 বছর পিছায় গেল, পিছায় গেলে তো আরো 4 বছর পিছাবে। তো আমার অনুমান একবার পিছালে এটা পলিটিশিয়ানদের হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হলে ওই যুগে কি করবেন? পলিটিশিয়ানরা কোথায় থাকবে? এগুলো তো ভাবতে হবে, সবাই ভাবতে হবে। তো এখন আমার কথা হলো যে এখন ধরেন সামনে নির্বাচন, এই নির্বাচনটা হওয়াটা বেশি প্রয়োজন। সরকার এটা আন্তরিক, তারা সকল প্রস্তুতি দিচ্ছে। আমার মনে হয় ইলেকশনটা হওয়া উচিত এবং অভ্যুত্থানের শক্তি এইসব ব্যাপারে কনসেনসাস হওয়া উচিত। কারণ আলটিমেটলি তো সংসদে পাস করতে হবে, তাছাড়া এটা আইনি কাঠামো পাবে না, বৈধতা পাবে না। অনেক ধন্যবাদ প্রফেসর মহসিন, আপনার কাছেও একেবারেই শেষ প্রান্তে রয়েছি। একটু সমাধানের জায়গাটা জানতে চাই যে সাধারণ জনতার এখন কি করণীয় এবং রাজনৈতিক দলগুলোর কি করণীয়, কি করা উচিত এবং সরকারের পক্ষ থেকে কি করণীয়, ছোট্ট করে যদি এক বাক্যে 3টি বিষয় বলেন। আচ্ছা, এখানে আমি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি মনে করি। হ্যাঁ, আজিজ ভাই যা বলেছেন, এদের নোটিফিকেশন দেওয়া আছে, তারা যদি না করে, সংসদে তারা মেজরিটি পাইলেও না করে, তাহলে কি হবে? সেটা তারা না করতে চাইলে সেটা পরে দেখা যাক, এখন গণভোট হয়ে যাক না। দিস উইল বি এ বাইন্ডিং। গণভোট হওয়ার মানে হলো একটা বাইন্ডিং, এরপরও সংসদে এটা পাস হতে হবে। আসলে কি পাস হতে হবে? হোয়াট উইল বি রোল অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তখন রোলটা কি? এটাকে অনুমোদন করা নাকি অ্যাডপ্ট করা? এই প্রশ্ন আসতে পারে। যে গণভোট মানে হচ্ছে পুরো জনগণ কি করছে এটাকে এগ্রি করছে, এরপরে একটা পার্টি ক্ষমতায় গিয়ে বললো যে আমি এগুলা করব না। ওকে, দে উইল হ্যাভ টু ফেস দ্য পিপল, লেট দেম ডু দ্যাট। সেটা তাদের জন্য সে সুযোগটা থাকলো, গণভোটটা হোক না, অসুবিধা কি? আচ্ছা, আইনি প্রশ্ন আসবে কি না সেটা আমি চাই না, যা শেষ করতে হবে। তো সরকার হচ্ছে, আমি মনে করি ডিসিশনটা দেওয়া দরকার তাড়াতাড়ি। হ্যাঁ, এমনভাবে সিদ্ধান্তটা আসা উচিত, এটা গণভোটটা শুধুমাত্র জুলাই সনদের জন্য নয়, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছে এবং এই সরকার, তাদের লেজিটিমেসির জন্য এটা দরকার। সুতরাং এটা তাড়াতাড়ি করার জন্য সরকার সিদ্ধান্ত দেওয়া উচিত। আর জনগণ ইজ ডুইং, যা করতেছে ফেসবুকে, তারা যে সোশ্যাল মিডিয়া আওয়াজ তুলছে, আমার মনে হয় দে আর ডুইং দ্য রাইট থিং। অনেক ধন্যবাদ প্রফেসর মহসিন। ফরিদুল হক, একই প্রশ্ন আপনার কাছেও। না, এটা ধরেন আমি মনে করি যে ধরেন যতটা দূরত্ব দেখা যাচ্ছে, আমি একটু আগেও বললাম, যতটা দূরত্ব দেখা যাচ্ছে অত দূরত্ব আসলে নেই। মূল স্পিরিটের জায়গাতে কিন্তু আমরা বেশি কাছাকাছি আছি। তা আমার মনে হয় যে সরকার এখন বলতো সরকারের কোর্টে আলোচনা শেষ হয়ে গিয়েছে, জুলাই সনদে স্বাক্ষরও হয়েছে, যদিও আমরা স্বাক্ষর করিনি, সুপারিশ এসছে ঐক্যমত কমিশনের কাছ থেকে। আমি মনে করি যে ঐক্যমত কমিশনের এক প্রকার আসলে দায়িত্ব শেষ হয়ে গেছে। তারা কতটুকু ভালো করছে, কতটুকু মন্দ করছে, এটা নিয়ে আমরা ধরেন পরে বিস্তারিত আলাপ করতে পারবো। আমি মনে করি যে সরকার এখন উদ্যোগী হয়ে যদি আরও কিছু আলাপ আলোচনা করে
আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা এখনও ধরেন ইয়ে করা সম্ভব, এবং প্রত্যেকে যদি তার জায়গাটা বুঝতে পারে। আমাদের জায়গাটা হচ্ছে আমাদের খুঁজে বার করতে হবে এটা, যে আমাদের ঐতিহাসিক, রাজনৈতিক এবং আইনি অভিজ্ঞতায় কোনটাকে যৌক্তিক সমাধান বলে মনে হয়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এই যৌক্তিক সমাধানের ক্ষেত্রে আমাদের একটা জায়গায় মানে রাজনৈতিক দলগুলোরই বিশেষত দায়িত্ব, আমি স্যারের সাথে একমত, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে এটা খুঁজে বের করা, এবং তাদের একটা জায়গায় আসলে কনসিডার করতে হবে যে দিস ইজ এ ন্যাশনাল ইস্যু, দিস ইজ নট ইয়োর পলিটিক্যাল ইস্যু, কিংবা দিস ইজ নট ইয়োর পার্টি ইস্যু, দিস ইজ এ ন্যাশনাল ইস্যু। সো ন্যাশনাল ইস্যুতে ন্যাশনাল ইস্যুকে যখন পার্টি অ্যাঙ্গেল থেকে দেখা হয়, অনেক সময় এটাকে অনেক মানে হাতের বাইরে মনে হয়, ওই জায়গায় কিছু কনসিডার করতে হয়, এবং কনসিডার করে এগুলোই, কম্প্রোমাইজ করে এগুলোই কিন্তু ডেমোক্রেসি। অনেক ধন্যবাদ। আমরা যদি ডেমোক্রেটিক হই, এটা করা খুব কঠিন হবে বলে আমার মনে হয়। আমি খুবই আশাবাদী। অনেক ধন্যবাদ ফরিদুল হক, ধন্যবাদ এম এ আজিজ, ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদার আলম মহসিন। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, একদিকে অতীতের অপরাধ এবং বিভক্তি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা। একটি স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য সকল অস্পষ্টতা আর দ্বিধা বিভক্তি দূর করে কেউ যেন প্রতারিত বোধ না করে, তার জন্য ঠিক যে সকল পদক্ষেপ দরকার সেই পদক্ষেপগুলো নিয়েই আমরা গ্রহণ করতে সক্ষম হব, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থাকবেন।